আহিল নিশিকে কোলে তুলে বিছানার দিকে এগিয়ে যাচ্ছে। নিশি আহিলের চোখের দৃষ্টি বোঝার চেষ্টা করছে। এই দৃষ্টিতে নিশির নিজেরই কেমন ঘোর লেগে যাচ্ছে। চোখের দিকে আর তাকাতে পারছে না সে। কেমন যেন একটা অনুভূতি, এই চোখে তাকালেই যেন ডুবে যাব, তলিয়ে যাব, হারিয়ে যাব, নিজেকে আর খুঁজে পাবো না, এমন একটা ভয় হচ্ছে। এই অসভ্যটার সব কিছুই অসভ্য, কেমন যেন ঝিম লাগানো ভয় লাগিয়ে দিচ্ছে তার এই অসভ্য দৃষ্টি দিয়ে। আহিলের থেকে দৃষ্টি সরিয়ে নিশি কোল থেকে নামার জন্য হাত পা ছুটতে শুরু করে দিল। এভাবে হঠাৎ করে কোলে তুলে নিলেন কেন? নিশিকে বিছানায় শুইয়ে দিয়ে, বারে আমার বউটা এত ভয় পেল, আর আমি ভয় ভাঙাবো না? কথাগুলো ফিসফিসিয়ে বলছে, আর নিশির নাকে ঘষে ঠোঁটে ঠোঁট ছুঁয়ে দিচ্ছে। হাতগুলো তার জামা ভেদ করে নিশির পিঠে খেলা করছে। এই অনুভূতিগুলো একেবারে অন্যরকম। স্পর্শগুলো নিশি চিনতে শুরু করলেও এই অনুভূতিগুলো সেদিন হয়নি। চেনা স্পর্শগুলোতে অজানা অনুভূতিরা মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে। নিশি আহিলকে হালকা ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে উঠে পড়তে চাইল। দেখি সরুন, আমার ভয় নিয়ে আপনাকে এত ভাবতে হবে না। ভয় ভেঙে গেছে আমার। সরেন না, চ্যাপ্টা হয়ে যাচ্ছি তো। বললেই হলো নাকি? কিছুই করলাম না আর অমনি ভয় ভেঙে গেল। চ্যাপ্টা ভর্তা যা খুশি হও, কোনো ছাড়াছাড়ি নাই, সুতা পরিমাণও না। নিশি হাল ছাড়ল না, বেশ ছটফট করছে ছাড়া পাবার জন্য, কিন্তু আগের থেকে এক চুলো সরতে পেরেছে কিনা সন্দেহ। আহিল নিশিকে চেপে ধরেই বেডসাইড টেবিল থেকে ল্যান্ডলাইনে ফোন কানেক্ট করলো। হ্যালো, আহিল স্পিকিং। কামিং 3 hours, I don't want any disturbance, make sure it first. Nishu. And listen, and attend also my cell phone. Yeah, bye. ফোনটা রিসিভারে রেখে আহিল নিশির দিকে ফিরল। কি করলে এটা? এভাবে কেউ পেটে চিমটি দেয়? কি করছো এটা? এবার তো শাস্তিও পাওনা হয়েছে। কিসের শাস্তি? বলতে ইচ্ছে করছে না, করেই বোঝাই। বলেই নিশির গলায় নাক ঘষতে শুরু করে দিল। আহিলের খোঁচা খোঁচা চুলগুলো থুতনির নিচে লাগতেই কেমন কুটকুট করছে। নিশি চুলে হাত দেবার আগেই আহিল দু হাত বিছানার উপর চেপে ধরে নিশির মুখের দিকে ক্ষুধাতুর দৃষ্টিতে তাকালো। আহিলের গরম নিঃশ্বাসগুলো যেন ঠোঁটে, চোখে, নাকে, গালে, সারা গায়ে লেপটে যাচ্ছে। আর তার সাথে সাথে নিজেকে সরিয়ে নেবার শক্তিটুকু যেন মন থেকে কেড়ে নিচ্ছে। নিজেকে সরিয়ে নেওয়া আর আহিলকে দূরে রাখা ব্যাপারটা ক্রমশ একটা দুর্বোধ্য অভিনয় হয়ে দাঁড়াচ্ছে এই মুহূর্তে নিশির কাছে। আহিল নিশির কপাল থেকে চুলগুলো খুব যত্ন নিয়ে কানের পিঠে গুজে দিয়ে আলতো করে চুমু খেলো কপালে। হাত দুটো ছাড়া পেয়ে নিশি আহিলের খালি বুক ঠেকিয়ে ধরল। নিশির বরাবরই লোমশ বুকটা খুব প্রিয়। ছোটবেলা বাবার পেটের উপর বসে কত খেলেছে লোমগুলো নিয়ে। কখনো চিরুনি করে দিত, কখনো মাথার চুলের মতো সিথি করে আছড়ে দিত, আবার কখনো ঝুঁটি করার চেষ্টা করত, এলোমেলো করে দিয়ে আবার গুছিয়েও দিত। আঙুল ঘুরিয়ে চুলগুলো পেছানোর চেষ্টাও করতে হতো। বাবার বুকটা ছিল নিশির জন্য এক প্রকার উন্মুক্ত খেলার মাঠের মতো। নিশিকে সানন্দে পেটের উপর বসিয়ে তিনি হয়তো অফিসের কাজে মনোযোগ দিতেন, নয়তো মেয়ের সাথে গল্প করতেন বা ঘুমিয়ে পড়তেন। আহিলের লোমহীন বুকটা নিশির কাছে বেশ অপরিচিত, ঠিক টিভিসিতে দেখা কোনো সেলিব্রিটির চেস্ট মনে হচ্ছে। অদ্ভুত রকমভাবে আহিলকে এই মুহূর্তে খুব পরপর লাগছে তার কাছে, আবার দূরে সরিয়ে দিতে ইচ্ছে করছে আহিলকে। নিশির উপর থেকে আহিল এক হাতে ভর দিয়ে নিশির দিকে মুখ করে শুয়ে পড়ল। নিশি তার বাঁ হাতটা আহিলের বুকে চেপে ধরে ধাক্কা দেবার আগেই আহিল কোমর জড়িয়ে তার দিকে টেনে নিল। আহিলের দিকে এক নজরে তাকিয়ে চোখ ফিরিয়ে নিতে গিয়ে নজর পড়ল ঘাড়ের তিলটায়। স্পষ্ট কালো সুন্দর একটা তিল, কণ্ঠনালী থেকে বেশ কিছুটা বামে, আর তার ঠিক উপরে 6 দাঁত বিশিষ্ট লালচে নীল দাগ হওয়া কামড়। কিছু কিছু জায়গায় নীল দাগগুলো বলে দিচ্ছে কামড়ের গভীরতাটা কি। অজান্তেই নিশির হাত চলে গেল সেখানে। মাথাটা হালকা তুলে আহিলকে জড়িয়ে ধরে কামড়ের উপর বেশ গভীরভাবে চুমু খেয়ে
কণ্ঠনালীতে চুমু খেলো। আহিল ততক্ষণে নিশিকে নিজের উপর টেনে নিয়ে ঠোঁট জোড়া দখল করে নিল। নিশিও গভীর আবেশে আহিলের গলা জড়িয়ে তালে তাল মেলালো। সদ্য জন্ম নেওয়া ছলছল চোখে তাকিয়ে আছে মেয়ের মুখের দিকে। মেয়েটার মুখে বেশ বিরক্তির ছাপ। এ তো আলোতে তার ঘুমাতে বেশ অসুবিধা হচ্ছে। ইউকে থেকে আনা ক্যাননের 16 মেগাপিক্সেলের ক্যামেরা দিয়ে হাসপাতালের লাউঞ্জের বেঞ্চে দাঁড়িয়ে রামিসা ছবিটা তুলেছিল। এখনও স্পষ্ট মনে আছে নিশিকে পৃথিবীতে আনার স্ট্রাগলটা। তাই মেয়ের প্রথম স্পর্শে চোখগুলো বেশ অবাধ্যতা করছিল। ভেবেছিল রাত 3টের আধার হয়তো চোখের জলগুলো ঢেকে দিবে, কিন্তু রামিসা ছবিটা তুলে তা ভুল প্রমাণ করে দিল। অফিসের ডেস্কে বসে এক দৃষ্টিতে তাকিয়ে আছে ফটো ফ্রেমটার দিকে নাজমুল ইসলাম। একটা ছবি তো শুধু ছবি না, সেই দৃশ্যের আড়ালে লুকানো শব্দে মোড়ানো হাজারো স্মৃতির আহাজারি। মেয়েটা কবে যে এত বড় হয়ে গেল তার হিসাব মিলাতে গেলেই যেন বুকের উপর ভারী পাথর সমান চাপ অনুভব করেন তিনি। ভেবেছিল মেয়েকে দেখে হয়তো মুমতাহার পরিবর্তন হবে। হয়েছে পরিবর্তন, উদাসীনতা কেটেছে, কিন্তু মেয়ের প্রতি ভালোবাসাটা কি জানি হয়তো আছে, কাউকে দেখাতে দেয় না। নারী ছেঁড়া ধন, এতটা কঠোর হওয়ার সাধ্য যে কারো নেই। এতগুলো বছর কেটে গেল, কিন্তু তাকে কখনো এটাই বোঝাতে পারলাম না নিশি তো এর জন্য দায়ী নয়। এইভাবে ওকে কেন কষ্ট দেওয়া? কিন্তু মুমতাহারের সেই অদ্ভুত দৃষ্টির কাছে নাজমুল সাহেব বোবা হয়ে যেতেন, কিছুই বলতে পারতেন না। আর চোখগুলো বোবা শব্দে চিৎকার করে বলতো যেন আমি ভালো নেই। দুপুরের লাঞ্চে বসে আশরাফ সাহেব ছেলের বিয়ের কথার প্যাচাল শুনতে শুনতে কাহিল হয়ে গেলেন। না পারছে ছেলে বিয়ে করেছে সে কথা জানাতে, না পারছে কিছু বলতে। আর ফিসেই কখন থেকে মায়ের বকবক শুনেই যাচ্ছে। ইলিশ মাছের মচমচে ভাজা পিসটাতে কামড় বসিয়ে আরামসে খেতে খেতে মনে মনে মায়ের জন্য শোক প্রকাশ করতে লাগলো সে। আহারে বেচারি মাম্মা। প্রতিদিন নিজের ছেলের বউয়ের কাছে বসেই ছেলের বিয়ের গীত গায়। কি দুঃখ, কি দুঃখ। এই আসফি, শোনো না, নিশির মিসটাকে তুমি দেখেছ? মেয়েটা আহিলের জন্য একেবারে পিচ্ছি। না হলে তো আহিলের কথাই বলতাম ওর জন্য। বড় ভাইয়ার ছেলে লিখনের জন্য আমি ভেবে রেখেছি ওকে। শিমুল বেগমের কথায় বাপ মেয়ে দুইজনই বিষম খেয়ে কাশির ঝড় তুলে দিল। বলছে কি এসব, নিজের ছেলের বউয়ের সাথে? না, জলদি একটা হেস্তনেস্ত করতেই হবে তাকে। আয়নার সামনে বাথ ড্রেস পরে দাঁড়িয়ে চুলের পেছানো তোয়ালেটা খুলছে আস্তে আস্তে। একটু আগেই গোসল সেরে বের হয়েছে সে ওয়াশরুম থেকে। ব্লু বাথ ড্রেসটার মোটা কলারের ফাঁকে ঘাড়ের লাল দাগগুলো বেশ স্পষ্ট দেখা যাচ্ছে। কোমরের দিকের ফিতাটা হালকা ঢিল দিতেই দাগগুলো যেন মিছিলের মতো ছড়িয়ে পড়েছে ঘাড়ে বুকে। আগের দাগগুলো এখনও ঝাপসা কালচে হয়ে আছে, কিন্তু তারপরও কেমন যেন অজানা এক অনুভূতি কাজ করছে। কিছু একটার আওয়াজে নিশির ধ্যানটা ভেঙে গেল। পিছনে তাকাতেই আহিলকে দেখা গেল। গোসল সেরে বের হয়েছে সে সবেমাত্র। সাদা তোয়ালেটা কোমরে পেঁচিয়ে বাচাধন বস্ত্র খোঁজার কাজে লেগে পড়েছে। বিছানা থেকে জামা কাপড়গুলো সোফায় শিফট করে বিছানাপত্র গোছানোর কাজে লেগে পড়ল। সার্ভেন্ট দিয়ে যদিও করোনা যেত, তারপরও ব্যাপারটা আহিলের বেশি পছন্দ না। নিশি চুল মুছায় আবার মনোযোগ দিল। আহিলের এই তোয়ালে পড়ে বিছানা গোছাতে দেখে মন থেকে আপনা আপনি একটা গালি চলে এলো। যত সব অসভ্য ছাগল পাগল। গালিখানা মনে মনে দিয়ে নিশি ড্রেসিং টেবিলের টুলটায় বসে পড়ল। চুল মুছে গালে হাত দিয়ে বসে আছে সে। আয়নার ভিতর থেকে আহিলকে স্পষ্ট দেখা যাচ্ছে। ভালোভাবে দেখতেই নিশির চোখের পাতায় লজ্জার ভিড় বাড়তে শুরু করলো। সব দোষ অসভ্যটার। কথায় আছে না, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। নিশির সেই সর্বনাশটাই হয়েছে অসভ্যটার সাথে থেকে থেকে। ধুর, নিশু, এভাবে বসে আছো কেন? যাও, ড্রেস চেঞ্জ করো। লাঞ্চ কখন করবে? হারি আপ। ড্রেস কই আমার? চোখ পিটপিট করে আহিলের দিকে তাকিয়ে প্যান্টের উপর থেকে তোয়ালে টেনে খুলতে খুলতে নিশির কপালে
ঝটপট একটা হামি দিয়ে দিল আহিল। এভাবে তাকালে তো তোমাকে চকলেটের মতো টেস্টি লাগে নিশু। জাস্ট খেয়ে ফেলতে ইচ্ছে করছে। ভ্যাম্পায়ার কোথাকার। নিশি আর দেরি না করে জামা নিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ল। হোয়াইট ফতুয়ার সাথে অ্যাশ জিন্স আর সাথে ফুলের প্রিন্টেড স্কার্ফ ওড়না। ওড়না দিয়ে শেষ রক্ষা হবে কি না আল্লাহই জানে। মনে মনে আহিলকে দু চারটে গালি দিতে দিতে ওয়াশরুম থেকে বের হয়ে আসলো নিশি। আহিল তখন আয়নার সামনে দাঁড়িয়ে চুল ঠিক করছিল। কালো প্যান্টের সাথে স্কাই কালার শার্ট, হাতাকনি পর্যন্ত ফোল্ড করা, বা হাতে ঘড়ি পরার একটা ছাপ। আয়না গলিয়ে আহিলের চেহারাটা নিশি বেশ ভালো করে দেখতে পাচ্ছে। বাহ, অসভ্যতাটাকে তো বেশ লাগছে ইয়াং ছাড়া ফরমালে। মনে মনে কথাটা বলতেই আহিল পিছন ফিরে তাকালো। আমার প্রচণ্ড ক্ষুধা পেয়েছে নিশু, তুমি কি একটু ফাস্ট করবা প্লিজ? হ্যাঁ হ্যাঁ, আমি রেডি তো, চলুন। ভেজা চুলগুলো হাত দিয়ে ঝেড়ে সমান দুভাগ করে সামনে নিয়ে নিল, গলায় স্কার্ফ পেঁচিয়ে। আহিল নিশকে নিয়ে নিচে নামতে নামতে, চুল ভালো করে মুছেছ? ড্রয়ার ইউজ করনি কেন? ড্রয়ারে খুঁজেছিলাম, নাই। মুছেছি ভালো করে। আল্লাহ জ্বর ঠান্ডা যেন আবার না বাঁধে। নিশির বেশ হাসি পাচ্ছে আহিলের এই চিন্তিত ফেসটা দেখে। এত আদুরে লাগছে। মাথার সামনের চুলগুলো কপালের দিকে কিছুটা নেমে গেছে। তার উপর নিচের ঠোঁটের পাশে বাঁ দিকটায় বেশ লালচে হয়ে আছে। ওটা চোখে পড়তেই নিশির চোখে মুখে বিজয়ী হাসি ছড়িয়ে পড়ল। শিমুল বেগমের কথা শুনে বাপ মেয়ের খাওয়া খুব একটা হলো না। খেতে বসার আগে বাগানবাড়ির ডক্টর ফোন করেছিল। বাপধন সেখানে বউ আর গার্ড সহ বেড়াতে গেছেন। আর তারই মা ছেলে বউয়ের জন্য ভাইপোর কথা ভাবছে। কথাগুলো ভাবতে ভাবতেই আশরাফ চৌধুরী টের পেলেন খাবার আর তার মুখে রুচছে না। প্লেট থেকে হাত উঠিয়ে তিনি মেয়ের দিকে তাকালেন। মেয়ে তার এক মনে ইলিশ মাছের কাঁটা চাবিয়ে যাচ্ছে। এই মেয়েটা হয়েছে তার একেবারে বিড়াল স্বভাবই। যত লাঠি কাটা আছে চেটে চাবিয়ে খাবে। আগেরবার মিস ভাইয়ার বিয়ের কথা আমাকে দিয়ে বাবার কাছে বলিয়েছে। এইবার মা মিসের বিয়ের কথা লিখন ভাইয়ার জন্য। ইস, ভাইয়া জানতে পারলে কি যে করবে। বেচারা ভাইয়া, যাও এক বিয়ে করলো কিন্তু কেউ জানে না। এর উপর বউ তার বরের জন্য মেয়ে দেখে, আবার বউয়ের শাশুড়ি বউয়ের জন্য ছেলে। বাহ, কি দয়াল মা ভাবি। আমার কি, আমি তো ফ্রি বায়োস্কোপ দেখব, এটাই ভাইয়ার শাস্তি। না জানিয়ে লুকিয়ে বিয়ে করার ফল। কত শখ ছিল, কিছুই হলো না। তবে এইবার কিছু একটা হবে, বেশ বুঝতে পারছি। আসবি বড় ভাইয়াকে কি এখনই বলবো নিশাতের ব্যাপারে? আম্মু, ওইটা নিশাত না, নাতাশা। একই। দেখা যাক। তুমি হুট করে এত ব্যস্ত হলে কেন? লিখন তো সবেমাত্র স্টাডি কমপ্লিট করলো। আর বড় ভাইয়ের কথা অনুসারে লিখনকে হায়ার স্টাডিজের জন্য ফরেন পাঠাবে। যেখানেই পাঠাক আগে বিয়ে দিবে, তারপর যাবে। নিজের ছেলেকে দেখছো না? আম্মু, ভাইয়া তো এইচএসসি দিয়ে বাইরে গিয়েছে। তুমি কি তাকে তখনই বিয়ে করিয়ে দিতে? এমন হলে জানলে করিয়েই দিতাম। এত সুন্দর সোনার টুকরো ছেলে আমার কি মতিগতি হয়েছে কে জানে। দেশে আসার পর ও তো বেশ কয়েকদিন ভালোই ছিল। আচ্ছা, আসবি আহিল কি বিদেশি সেটি বিয়ে করে ফেলছে? এই তো, এতক্ষণে ঠিক লাইনে এসেছো বাপধন। বিদেশি না, স্বদেশি বিয়ে করেছে। বাইরেরও না, ঘরেরই। তোমার নিত্যদিনের পেঁচাল পাড়ার সঙ্গী। হওয়াটা কি অস্বাভাবিক? ছেলে এতদিন বাইরে ছিল, আমি তো সেখানে আর গিয়ে দেখিনি। তাই শিওর হয়ে কিছু বলাও যাচ্ছে না। কথাগুলো বলতে বলতে আশরাফ সাহেব চেয়ার ছেড়ে হাত ধুতে উঠে পড়লেন। কথাটা শিমুল বেগমের সকাল থেকেই মাথায় ঘুরছিল। কিন্তু ছেলের উপর তার বিশ্বাস আছে। এরকম কিছু করলেও সে তাকে জানাবে। তবে আশফির কথাও তো ফেলে দেওয়ার মতো না। ছেলে মেয়ে সামনে থাকলে যেমন ভাব, দূরে গেলেই তো অন্যরকম। এর মধ্যে আহিল একটা বৃহৎ সময় দেশের বাইরে কাটিয়ে এসেছে। মা বাবা, পরিবার পরিজন, প্রিয়জন ছাড়া সম্পূর্ণ নতুন এক জগৎ। সময়ের সাথে সাথে হয়তো আপন মানুষের প্রয়োজনটা কেউ মিটিয়ে দিয়েছে। কথাগুলো ভন ভন করে ঘুরছে শিমুল বেগমের মাথায়। আরপি সে কখন থেকে বলেই যাচ্ছে তাকে ইলিশ মাছের ঝোল থেকে লেজের পিসটা তুলে দিতে। কিন্তু কে শুনে কার কথা? সবাই শুধু ভাইয়াকে নিয়েই ভাবে। হুঁ, আমিও একদিন এমন না জানিয়ে বিয়ে করে নিব, দেন সবাই আমাকে নিয়ে ভাববে। চারিদিকে শুধু আরফি আরফি নাম। উফ, ভাবতেই কেমন সেলিব্রিটি লাগছে নিজেকে। আচ্ছা, ভাইয়ারও কি সেম ফিল হয়?
দূর, পরে ভাবা যাবে সে কথা। আম্মাজান, আল্লাহর ওয়াস্তে মাছের ল্যাঞ্জাটা দিবাইন। এই আরফি, দেখো তো ঘরে ভিক্ষুক ঢুকেছে কিভাবে। সবগুলাকে কালকে ছাঁটাই করব। আজকে চিন্তা নিয়ে ব্যস্ত আছি, না হলে আজকেই দিতাম। দেখো তো কি চাই, দিয়ে বিদায় করে দে। আমি চিন্তা করছি, ডিস্টার্ব করবি না। আম্মু, আমি আরফি, কোনো ভিক্ষুক না। মাছের লেজটা প্লেটে তুলে দাও না। সে কখন থেকে ডাকছি, তোমার কোনো পাত্তা নাই। এই ভাষা শিখলি কিভাবে? সত্যি করে বলতো, স্কুলেই যাস তো, নাকি স্কুলের নাম করে? তোমার ফকির আলী সন্ধান আমি পাই নাই আম্মু, যে তার ঠেলা ঠেলে তার সাথে ভিক্ষা করব। হুহ, নিজের মতো ভাববা না সবাইকে। হয়েছে হয়েছে, আরে লেজ দিতে বলেছি। আমি সময়ের অভাবে মাছের লেজ খেতে পারি না। আজ ফ্রাইডে, তাই আজ আমি মনের সুখে মাছের লেজ খাবো। তোর বিয়ের পর তোর শ্বশুরকুর বলবে, মেয়েকে তো ভালো খাবার অভ্যেস করেন নাই, যত এঁটো কাটা হাড় হাড্ডির দিকে নজর। আহ আম্মু, ডিস্টার্ব করবা না। তুমি না চিন্তা করছিলা, চিন্তা করো। সর্ষে দিয়ে টাকি মাছের পোড়, লাল শাক, লাউ চিংড়ি, হাঁসের মাংস, তেলাপিয়া মাছের ভুনা, কাঁচা আমের ডাল, আমলকির আচার আর ধোয়া ওঠা বাসমতি চালের ভাত। হাঁসের মাংস বাদে নিশি সব আইটেম দিয়ে খাচ্ছে। হাঁস হাঁস একমাত্র তার বাবার হাতে রান্না ছাড়া সে খায় না। রান্নাগুলোর টেস্টটা একেবারে স্বাদে, স্বাদেশি কথা যাকে বলে। আহিলের তো খেতে বসে বেশ বিপত্তি হয়ে গেল। ঝালের জন্য খাবার ঠোঁটের কাছে নেওয়া যাচ্ছে না। এদিকে ক্ষুধায় পেট চোচো করছে। ঠোঁটে যেন কেউ আগুন ধরিয়ে দিয়েছে এমন মনে হচ্ছে। একগাল মুখ দিচ্ছে আর পানি খাচ্ছে। নিশির তো বেশ লাগছে। এবার বুঝো ঠেলা কেমন লাগে। খাবার শেষ করে আহিল আগেই উপরে চলে গেছে, আইস ব্যাগ ঠোঁটের উপর চেপে ধরে। নিশি খাওয়া শেষ করে এক বাটি দই নিয়ে উপরে চলে গেল। বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সে দুইটা শেষ করবে। ঘরে ঢোকা মাত্রই আহিল হ্যাঁচকা টেনে নিশিকে ভিতরে ঢুকিয়ে দরজা আটকে দিল। তুমি ইচ্ছে করে এমন করেছ, ঠোঁটের দিকে ইশারা করে। না তো, আপনি যা করলেন আমিও তাই করলাম। আমি এমন করেছি? করেননি? গতকাল রাতে আমি ডায়রিয়া রোগীর মতো শুধু ডাল দিয়ে ভাত খেয়েছি, নিজের পছন্দের খাবার রেখে। ও আচ্ছা, তাহলে শোধ নিলে? হুম, আপনি যা শেখালেন তার পরীক্ষা দিলাম। আহিলকে আর কথা না বলার সুযোগ দিয়ে নিশি তার মুখের সামনে দইয়ের বাটিখানা ধরল। খেতে বসে তো কিছুই খেতে পারল না, ঝালের জন্য অসভ্যটা। পানি খেয়েই পেট ভরে নিয়েছে। তার চেয়ে দইটুকু খেলে অন্তত ঠোঁটের আর ক্ষুধার জ্বালা তো কমবে। ইস, কেমন রক্তলাল হয়ে আছে ঠোঁটটা। আমার জন্য না, আমার জন্য কিন্তু আপনাকে ডেডিকেট করে দিলাম। আহিল কথা না বাড়িয়ে নিশিকে কোলের উপর টেনে নিয়ে বেডের উপর পা ঝুলিয়ে বসে পড়ল। নিশিও আহিলের কোলে আসন করে মুখোমুখি বসে পড়ল। আরে পড়ে যাবো তো। পড়ব না। আহিল হালকা হেসে নিশির কোমর জড়িয়ে ধরল, আর নিশি আহিলকে মনোযোগ সহকারে খাইয়ে দিতে শুরু করলো।